হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিবডি। তো আমরা যে প্রাইমারি টেটের প্রস্তুতি শুরু করেছি, তো আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ক্লাস সাইকোলজি। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখার পরে অবশ্যই জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা বা কনসেপ্টগুলো তোমাদের কাছে সহজ মনে হচ্ছে কিনা। তো আজকে প্রথম শুরু করছি সাইকোলজি ক্লাস। এর আগে আমাদের যে বাংলা ইভিএস ক্লাস হয়েছে তার প্রতিটা ভিডিওর লিঙ্ক কিন্তু আমাদের প্লেলিস্টে রয়েছে, তো তোমরা এখানে গিয়ে দেখে নিও। আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি টেটের জন্য, সেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো এর আগে তোমাদেরকে একটা কথা বলি, সাইকোলজি সবসময় ডিটেলসে পড়ার চেষ্টা করবে, কারণ সাইকোলজি থেকে কমন পাওয়া খুবই কঠিন, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি আনসার করতে পারবে, এটা হচ্ছে কথা। তো দেখো, প্রথমে আমি বলি জিনিসটা কি, ভালো করে মন দিয়ে শুনবে। আমি একটু বেশি কথা বলবো সাইকোলজিতে, কিন্তু শুনতে হবে মন দিয়ে। দেখো, একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করছে, তখন থেকে কিন্তু তার জীবনে কি শুরু হয়ে যায়, শিখন শুরু হয়ে যায়। অর্থাৎ জন্মগ্রহণ করার পর থেকেই সে শিখতে শুরু করে সে কিভাবে মানে তার মাকে তার দিকে আকর্ষিত করবে। দেখবে একটা শিশু যদি ক্ষুধা পায়, কী করে, সে কান্না করতে শুরু করে। কেন? যাতে তার মা তার দিকে মনোযোগ দেয়। তাহলে সে বুঝতে পারছে যে আমি যদি কান্না করি, মা আমাকে ছুটে এসে কোলে নিচ্ছে বা আমাকে খাবার খাওয়াচ্ছে। তাই শিশুরা শিখতে পারলো যে আমাকে কি করতে হবে, কান্না করতে হবে। ঠিক তেমনি যদি সে প্যাম্পাসে কি করে, টয়লেট করে, তাহলেও সে কান্না করে। কারণটা কি? তার মাকে মনোযোগ আকর্ষণ করার জন্য যে তার যেতে ড্রেসটা চেঞ্জ করে। তাহলে প্রথম থেকেই একটা শিশু জন্মগ্রহণ করা থেকেই মৃত্যু পর্যন্ত কিন্তু শিশুর জীবনে কী হয়, একটা শিখন চলে। অর্থাৎ প্রতিটি ধাপে ধাপে কিন্তু শিশু শিখতে থাকে। এই যে শিখন, এই যে শিখছি, নতুন কিছু শিখছি বা নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছি, এটা কি বলছি, শিখন। আর শিখনের আরেক নাম কি জানো, সেটা হচ্ছে অভিযোজন। অর্থাৎ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলা হয়, শিখন বলা হয় বা অভিযোজন বলা হয়। বোঝা গেছে? তাহলে এই শিখন বা অভিযোজনের কি রয়েছে, তিনটে উপাদান রয়েছে। কি কি? একটি উপাদানকে বলা হয় আমরা কি, বৃদ্ধি বলবো। ওকে, একটি উপাদানকে আমরা বলবো বৃদ্ধি, আর একটি উপাদানকে বলবো আমরা অভিযোজন। একটাকে বলবো আমরা বৃদ্ধি, আর একটাকে বলবো আমরা পরিণমন, আর একটাকে বলবো আমরা বিকাশ। ঠিক আছে? এই নোটসে সব কিছু দেওয়া হয়েছে, শুনবে, তারপরে একটু পড়ে নেবে। ওকে, তাহলে আমরা দেখলাম যে শিশুর জীবনে পরিণমন, বৃদ্ধি এবং বিকাশ, এই তিনটি উপাদান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই তিনটা কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু পারস্পরিক সম্পর্কযুক্ত, অর্থাৎ কোরিলেটেড। এরা কখনো আলাদাভাবে হতে পারে না, সেটাই আজকে আমরা জানবো। তো দেখো, একজন মনোবিজ্ঞানী রয়েছেন যার নাম হচ্ছে কি, আর্নল্ড জোন্স। তিনি বিখ্যাত একজন মনোবিজ্ঞানী, নামটা একটু মুখস্থ রাখবে। তিনি বৃদ্ধি বলতে কি বুঝিয়েছেন, অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে, ওই শিশুর দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়া, এটা কি বলছে, বৃদ্ধি। তিনি কি বলছেন, যে একটা শিশুর দেহের উচ্চতা এবং ওজন বেড়ে যাওয়া কি বলছি আমরা, বৃদ্ধি। যেমন একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার ওজন কত থাকে, ম্যাক্সিমাম 2.5 কিলো বা 3 কিলো। কিন্তু একটা শিশু যখন 5 বছর বয়স হয়, তখন তার ওজন কত থাকে, 20 কিলো বা 25 কিলো বা 10 কিলো, সামথিং কিছু একটা হলো। তার মানে কি, শিশুর ওজনের পরিবর্তন, অর্থাৎ ওজন বেড়ে যাওয়াকে কি বলছি আমরা, বৃদ্ধি বলছি। বা একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার উচ্চতা থাকে হয়তো 2 ফুট, আমি জাস্ট সাপোজ বলছি 2 ফুট বা 1 ফুট আছে, কিন্তু 5 বছর বা 10 বছর পর তার উচ্চতা 3 ফুট বা 4 ফুটে পরিণত হয়ে যায়। অর্থাৎ উচ্চতার যে পরিবর্তন হচ্ছে, উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এটাকেও বলছি আমরা কি, বৃদ্ধি। এটা কে বলেছেন, মনোবিজ্ঞানী আর্নল্ড জোন্স বলেছেন। কিন্তু অন্যান্য মনোবিজ্ঞানীরা বলেন যে মনোবিজ্ঞানের এই বৃদ্ধিটা শুধুমাত্র দেহের উচ্চতা বা ওজন বেড়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। তাহলে কিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর মধ্যে আরেকটা জিনিসকে অ্যাড করলো তারা, পরিণমন জিনিসটা। পরিণমন জিনিসটা কি, এবার আমরা জানবো। দেখো, পরিণমন বলতে বোঝায় কোনো একটা স্তরে, ভালো করে বোঝার চেষ্টা করবে, কোনো একটা স্তরে শিশু ওই কাজটি সম্পূর্ণ করার ক্ষমতা অর্জন করাকেই বলছে পরিণমন। মানে জিনিসটা কি বলছে, কোনো একটা স্তরে সেই কাজটি সম্পূর্ণ করার ক্ষমতাকেই বলছে কি, পরিণমন। যেমন দেখো, আমি একটা কথা বলি, সাপোজ ধরো একটা শিশুর বয়স ধরো 1.5 মাস, 1.5 বছর বা 2 বছর, তখন শিশু স্বাভাবিকভাবে হাঁটতে শিখবে।
তো হাঁটার জন্য কি দরকার, তার যে পায়ের যে মাংসপেশি সেগুলো অনেক বেশি সবল হওয়া দরকার। এই যে হাঁটার জন্য যে যার মাংসপেশি সবল হচ্ছে বা ক্ষমতা অর্জন হচ্ছে, এটা কি বলছি, পরিণমন। বা একটা শিশু বাচ্চার সময় কি কি খায়, মায়ের দুধ খায় বা অন্যান্য বাইরের দুধ খায়, কিন্তু তাকে যদি ভাত খাওয়ানো হয় সে কি হজম করতে পারবে ভাতটা? পারবে না, সে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু একটা শিশু যখন বয়স তার 2 বছর বা 2.5 বছর হয়ে যাবে, তখন সে কিন্তু অল্প অল্প ভাত খেতে পারে। তার কারণ কি, তার যে পেটের মধ্যে যে পাকস্থলী রয়েছে সেটা কিন্তু ডেভেলপ হয়, অর্থাৎ তার বিকাশ ঘটে। সেটা কি বলছি আমরা, পরিণমন। অর্থাৎ শিশুর ইন্টারনাল অর্গানের কি করছে, বিকাশ ঘটছে, সেটা কি আমরা বলবো পরিণমন। পরিণমন কার সঙ্গে সম্পর্কিত, বৃদ্ধির সঙ্গে কোরিলেটেড, এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু বিকাশ জিনিসটা কি দেখো, আমরা বৃদ্ধি সম্পর্কে জানলাম, পরিণমন সম্পর্কে জানলাম, এবার আমরা বিকাশ সম্পর্কে জানবো। বিকাশ জিনিসটা কি, বিকাশটা কিন্তু একটা শিশু জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত চলে। অর্থাৎ বিকাশ হচ্ছে কি ক্রম পরিবর্তনশীল। মানে বিকাশটা কি, বিকাশ হচ্ছে কি ক্রম পরিবর্তনশীল। অর্থাৎ পরিস্থিতির চাপে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য সবসময় সে নিজেকে বিকাশিত করে, অর্থাৎ নিজেকে ডেভেলপ করে। অর্থাৎ বিকাশ কোনো সময় থেমে থাকে না। বৃদ্ধি কিন্তু একটা সময় গিয়ে থেমে যায়, পরিণমন কিন্তু একটা পর্যায়ে গিয়ে থেমে যায়, কিন্তু বিকাশ আমরণ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু শিশুর মধ্যে বিকাশ দেখা দেবে। বোঝা গেছে? আর বিকাশের মধ্যে কি হয়, বিকাশটা কি, বিকাশ বলতে আমরা বোঝাই সর্বাঙ্গীন বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট, এটা কি বলছি বিকাশ। তাহলে বিকাশটা জিনিসটা কি দেখো, একটা শিশু ধরো ছোট ছিল, তার পাগুলো ছোট ছোট ছিল, একটা শিশু বড় হলো, তার পাগুলো বড় হলো, তার মানে কি তার মধ্যে বিকাশ ঘটলো? না, বিকাশ ঘটেনি। আমরা তখনই বলবো তার মধ্যে বিকাশ ঘটেছে যখন তার মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। কি বললাম, যখন তার মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। সাপোজ ধরো একটা শিশুর বয়স যখন 5 মাস ছিল, সে তখন হাঁটতে পারতো না, কিন্তু তার বয়স যখন 3 বছর হলো, সে কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে, তার মাংসপেশি শক্ত হয়েছে, পাগুলো বড় হয়েছে, হাত পা শক্ত হয়েছে, সে দাঁড়াতে পারছে, কিন্তু সে হাঁটতে পারছে না। কারণ কি, তার পায়ে কিন্তু কিছু বিকলাঙ্গ আছে, তার পায়ে কিছু ডিসএবিলিটি রয়েছে, সেই জন্য কিন্তু হাঁটতে পারছে না। তাহলে কি তার বিকাশ হয়েছে? না, তার বিকাশ হয়নি। কারণ কি, তার পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেখানে তার কিন্তু কোনো রকম বিকাশ হয়নি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যে বিকাশ এবং বৃদ্ধি একে অপরের সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু একটা জিনিস এখানে মাথায় রাখো, যে বৃদ্ধির ক্ষেত্রে বড় হলে বা ওজন বেড়ে গেলে কি আমরা সেটা বৃদ্ধি বলবো, কিন্তু বিকাশের ক্ষেত্রে না। বিকাশের ক্ষেত্রে তার ওজন বাড়তে হবে, আয়তন বাড়তে হবে এবং তার কর্মদক্ষতাও বাড়তে হবে। এটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে একটা পার্থক্য। ঠিক আছে? তাহলে বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু কর্মদক্ষতার কোনো ফাংশনাল মানে ওয়ার্ক বা ফাংশনাল যে ক্যারেক্টার, সেটা কিন্তু ভাইটাল রোল প্লে করে না, কিন্তু বিকাশের ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে এই যে ফাংশনটা, মানে কাজ করার ক্ষমতা। এই যে আমি বললাম একটা শিশু হাঁটতে পারছে না, তার মানে কি তার বিকাশ হচ্ছে? বিকাশ হয়নি। বোঝা গেছে? তাহলে এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, এখান থেকেও পরীক্ষার প্রশ্ন আসে, যে তাহলে আমরা কি জানলাম, যে সব বিকাশ, কি বললাম, সব বিকাশ বা ডেভেলপমেন্ট হলো কি বৃদ্ধি। অর্থাৎ তোমার মধ্যে বিকাশ ঘটলে, ডেভেলপমেন্ট ঘটলেই তোমার মধ্যে বৃদ্ধি হবে, কিন্তু তোমার মধ্যে বৃদ্ধি হলে কিন্তু বিকাশ হবে না। বোঝা গেছে? তাহলে আমরা এখানে বুঝতে পারলামটা কি, যে সমস্ত বিকাশ হলো কি বৃদ্ধি, কিন্তু সমস্ত বৃদ্ধি বিকাশ নয়। আমি তোমাদের একটা ডায়াগ্রাম দিই, তাহলে বুঝতে পারবে। সাপোজ এইটা কি, এইটাকে কি বললাম, এটাকে বললাম আমরা বিকাশ, এটাকে বললাম বিকাশ, আর এইটাকে বললাম আমরা কি বৃদ্ধি। বোঝা গেছে? এইটাকে বলছি আমরা কি, এটাকে বলছি আমরা বৃদ্ধি, আর এই ভেতরের অংশটাকে বলছি আমরা বিকাশ। ঠিক আছে? যতটা বৃদ্ধি হবে তার মধ্যে কি থাকবে, বিকাশ অন্তর্গত থাকবে, কিন্তু বিকাশের মধ্যে বৃদ্ধি ঢুকবে না, কারণ বৃদ্ধিটা একটা বৃহৎ আর বিকাশটা একটা ক্ষুদ্র। বোঝা গেছে কথাটা? অর্থাৎ সমস্ত বিকাশ বৃদ্ধি, দেখো সমস্ত বিকাশটা বৃদ্ধি, কিন্তু সমস্ত বৃদ্ধিটা কিন্তু বিকাশ নয়, কারণ এগুলো কিন্তু বিকাশ নয়, শুধু এইটুকুই বৃদ্ধি, এইটুকুই বিকাশ। ওকে, চলো আমরা বৃদ্ধির কিছু বৈশিষ্ট্য জেনে নিই। বৃদ্ধি কাকে বলে বা বৃদ্ধির কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, একটা শিশুর জন্মগ্রহণ করছে, যে তার বৃদ্ধি ঘটছে, তা বৃদ্ধি কিসের মাধ্যমে ঘটবে? একটা শিশুর বৃদ্ধি ঘটবে, সবসময় মনে রাখবে, বংশগতি এবং পরিবেশের মাধ্যমে। অর্থাৎ শিশুর বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু বংশগতি এবং পরিবেশ কিন্তু উভয় দায়ী। ঠিক আছে? শুধুমাত্র বংশগতির ফলেই বৃদ্ধি হয় না, বা শুধুমাত্র পরিবেশের ফলেও কিন্তু বৃদ্ধি হয় না।
যেমন একটা উদাহরণ দিই, দেখো, দেখবে সাধারণত জেনারেলি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি না, জেনারেলি দেখবে বাবা যদি বিকলাঙ্গ হয়, ডিসেবিলিটি, মা যদি ডিসেবিলিটি বিকলাঙ্গ হয়, দেখবে বাচ্চাও কিন্তু ডিসেবিলিটি হয়, অনেক অংশ চান্স থাকে তার ডিসেবিলিটি হওয়ার। এটা কি বংশগতি হয়? কিন্তু একটা কথা লক্ষ্য রাখো, এবার পরিবেশের ক্ষেত্রে লক্ষ্য রাখো, যদি একটা শিশু জন্মগ্রহণ করলো, সাপোজ একটা শিশু জন্মগ্রহণ করলো, জন্মাবার পরে সে মায়ের ঠিক মতন দুধ পান করতে পারলো না, বা বাইরে কোনো খাবার খেতে পারলো না, বা বাইরে কোনো দুধ খেতে পারলো না, অর্থাৎ অপুষ্টিতে ভুগছে, তাহলে সেক্ষেত্রে কি তার বৃদ্ধি ঘটবে? ঘটবে না। এই যে কারণ, বাইরের কারণ, এটাকে কি বলছি আমরা? পরিবেশগত কারণ বলছি। তাহলে বৃদ্ধি এবং বিকাশ কিন্তু বংশগতি এবং পরিবেশের উপর নির্ভরশীল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বৃদ্ধি এবং বংশগতি কিসের ফলে হয়? বৃদ্ধি হয় বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কিন্তু বৃদ্ধি দেখা যায়। তারপরে দেখো 2 নম্বর বৈশিষ্ট্যতে কি বলছে, একজন বিখ্যাত মনোবিজ্ঞানী রয়েছেন যাকে বলা হয় বিজ্ঞানী H.V. মেরিডিথ। এই মনোবিজ্ঞানী কী করেছেন, একটা শিশুর ওপরে দীর্ঘদিন ধরে তিনি গবেষণা করেছেন। একটা শিশু জন্ম থেকে তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার উপর তিনি লক্ষ্য রেখেছেন, সবসময় লক্ষ্য রেখেছেন। তার এই দীর্ঘ সময় ধরে লক্ষ্য রাখা বা তার যে দীর্ঘ সময় ধরে গবেষণা করা একটা পার্টিকুলার শিশুর প্রতি, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে কি বলা হয়? লঙ্গিটিউনাল পদ্ধতি, যেটাকে বলা হয় কি বাংলাতে লম্ব অধ্যয়ন পদ্ধতি। লম্ব অধ্যয়ন মানে কি? দীর্ঘ সময় ধরে অবজার্ভ করা, দীর্ঘ সময় ধরে তার উপরে পরীক্ষা নিরীক্ষা করা, এটা কি বলছে কি লঙ্গিটিউনাল পদ্ধতি। এগুলো কিন্তু পরীক্ষা দেবে, এটা কিন্তু পরীক্ষা দেবে, খুব ইম্পর্টেন্ট। যে লঙ্গিটিউনাল পদ্ধতি বা লঙ্গিটিউনাল বৃদ্ধি বলতে কি বোঝায়, যে 4টে অপশন থাকবে, এরকম কিছু এবারই কোশ্চেন এরকম এসেছে, খুবই কনসেপচুয়াল কোশ্চেন। দেখো এখানে তিনি কি বলছেন, একটা শিশু যখন জন্মগ্রহণ করলো তখন থেকে তার প্রাপ্তবয়স্ক পর্যন্ত তিনি লক্ষ্য করে এটাই সিদ্ধান্ত উপনীত হলেন যে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে ঠিক 2 থেকে 2.5 বছর পর্যন্ত কিন্তু শিশু খুবই দ্রুত হারে বাড়তে থাকে, অর্থাৎ খুবই দ্রুত হারে সে বড় হতে থাকে। কিন্তু ঠিক যখন সে বয়ঃসন্ধিকালে যায়, তখন কিন্তু ঠিক তার বয়ঃসন্ধিকাল যাওয়ার 2 বছর আগে তার বৃদ্ধি কিন্তু লোপ পায়। জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে একটা শিশু জন্মগ্রহণ করলো, তার বয়স 0, ঠিক যখন 2 বছর বা 2.5 বছর, 2 বছর বা 2.5 বছর, এই যে সময়কাল, এই সময়কালটাতে শিশুর কি হয়, বৃদ্ধি কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, খুব তাড়াতাড়ি বড় হয়। ঠিক 2 থেকে সাপোজ ধরো 12 বছর, আমরা 12 বছর জানি কি কৈশোরকালে চলে যায় মানুষ, তাহলে 10 বছর। পরীক্ষায় কিন্তু বয়স উল্লেখ করে দেবে না 10 বা 12, পরীক্ষায় উল্লেখ করা থাকবে জন্ম থেকে 2 বা 2.5 বছর, আর 2 থেকে 2.5 থেকে 2 বছর, মানে 2 বছর থেকে বা 2.5 বছর থেকে বয়ঃসন্ধিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত, এই টাইমটাতে শিশুর কী হয়, বৃদ্ধি কিন্তু খুবই স্লো হয়। কী হয়? ভেরি স্লো। ওকে, বোঝা গেল? তারপরে ওই যে 2 বছর আগে বললাম, ওই 2 বছর থেকে কৈশোরকাল পর্যন্ত আবার বৃদ্ধি কিন্তু প্রচুর পরিমাণে দ্রুত হয়, খুবই তাড়াতাড়ি হয়। তারপরে আবার সে ধীরে ধীরে কিন্তু লোপ পেতে থাকে, শেষ পর্যন্ত কি হয়, একদম পুরোপুরি লোপ পেয়ে যায়, তারপর আর কোনো রকম বৃদ্ধি ঘটে না। বোঝা গেছে? তিনি এটাই কিন্তু সিদ্ধান্তে উপনীত হন। তারপর দেখো, বৃদ্ধির ওপরে কি আমাদের কোনো এক্সারসাইজ বা অনুশীলনের কোনো ভূমিকা রয়েছে? হ্যাঁ, বুদ্ধির ওপরে কিন্তু অনুশীলনের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। কেমন একটা উদাহরণ দিই, দেখো, আমি যদি রেগুলার দৌড়াই কী হবে, আমার যে পায়ের পেশিগুলো অনেক বেশি শক্ত হবে, পায়ের পেশিগুলো অনেক বড় হবে। বোঝা গেছে? বা একটা শিশু যদি সবসময় মানে কোনো কিছু ঝোলে, তাহলে কী হবে, তার অটোমেটিকলি তার কী হবে, উচ্চতা কিন্তু বাড়তে থাকবে। বা যে সমস্ত শিশুরা সাইকেল চালায় তাদের দেখবে উচ্চতা কিন্তু বাড়তে থাকে। বোঝা গেছে? তাহলে বুঝতে পারছি বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই যে অনুশীলনের কিন্তু ব্যাপক একটা ভূমিকা রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য দেখো কি বলছে, শিশুর বৃদ্ধি কিন্তু ব্যক্তি বিশেষে পার্থক্য লক্ষ্য করা যায়। জিনিসটা কি দেখো, রাম, শ্যাম, যদু, 3 জন ছেলে একই দিনে সাপোজ জন্মগ্রহণ করেছে। তুমি বলতে পারবে যে 2 বছর পরে তাদের উচ্চতা বা তাদের ওজন একই হবে? সম্ভব কি? হবে না। কারো উচ্চতা 10 কিলো হবে, কারো উচ্চতা 12 কিলো, কারো উচ্চতা 5 কিলো হবে। হয় কি না? হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে শিশুর বৃদ্ধি কিন্তু ব্যক্তি বিশেষে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে?
তারপর 5 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে যে একটা সমপর্যায় শিশু, অর্থাৎ একটা শিশুর বয়স আর একটা শিশুর বয়স সেম, অর্থাৎ তারা একই দিনে জন্মগ্রহণ করেছে। তো দেখা গেল 1 বছর পরে বা 1.5 বছর পরে যে শিশুর বৃদ্ধি অন্য একটা শিশু থেকে এগিয়ে থাকে, সে কিন্তু সারা জীবন কিন্তু তার তুলনায় কিন্তু এগিয়ে থাকে, অর্থাৎ কখনো সে তার থেকে পিছু হবে না। এটাই কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে, অর্থাৎ 5 নম্বর পয়েন্টটা এটাই। তারপরে বৈশিষ্ট্যটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো এখানে কি বলছে। আমরা বৃদ্ধিকে সবসময় কি হিসাবে বলবো? বৃদ্ধি হচ্ছে একটা ধারাবাহিক। বৃদ্ধি কি? বৃদ্ধি একটি ধারাবাহিক এবং হচ্ছে কি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। বৃদ্ধি হচ্ছে ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, কিন্তু কি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এটা কিন্তু মৃত্যু পর্যন্ত নয়। বিকাশ কি? বিকাশ হচ্ছে নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক, কিন্তু সেটা মৃত্যু পর্যন্ত। কিন্তু শিশুর বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, হতে পারে সেটা 10 বছর, হতে পারে সেটা 20 বছর, বা হতে পারে সেটা 30 বছর, কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। একটা নির্দিষ্ট বয়স অতিক্রম করলেই সে তার মধ্যে আর কোনো রকম বৃদ্ধি দেখা যাবে না। তাহলে শিশুর কেন নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক বলবো? নিরবিচ্ছিন্ন আর ধারাবাহিক এটা এই জন্যই যে সাপোজ ধরে একটা শিশু জন্মগ্রহণ করলো, ঠিক আছে, জন্মগ্রহণ করলো, তারপর আর একটা স্তরে গেল, আর একটা বয়সে গেল, তারপর আর একটা বয়সে গেল। দেখো এই জন্মবাদ থেকে এই যে এই বয়স পর্যন্ত শিশুর মধ্যে বিভিন্ন ধরনের বিকাশ ঘটেছে। কোনো স্তরে বিকাশ খুবই দ্রুত হারে হয়েছে, কোনো স্তরে বিকাশ খুবই স্লো হয়েছে, বা কোনো স্তরে বিকাশ মিডিয়াম টাইপের হয়েছে। অর্থাৎ কোনো স্তরে বিকাশ থেমে গিয়ে আবার শুরু হয়নি, অর্থাৎ এই পর্যন্ত বিকাশ খুবই গতিতে হলো, তারপর 10 দিন বা 1 মাস বিকাশই হলো না, থেমে গেল, তারপর বিকাশ মনে করলো যে আবার শুরু করি, আবার শুরু করলো। এটা কিন্তু কখনোই না, ওর মধ্যে একটা ধারাবাহিকতা আছে। এবং নিরবিচ্ছিন্ন মানে কোনো রকম বিচ্ছিন্ন হবে না, অর্থাৎ সে চলতেই থাকবে, কিন্তু সেটা কি হবে যে বিকাশের যে হার, স্পিড, সেটা কমতেও পারে, বাড়তেও পারে, কিন্তু কন্টিনিউয়াসলি হবে। সাপোজ ধরো আমি প্রতিদিন 8 ঘন্টা করে পড়াশোনা করি, এটা সমগতিতে পড়াশোনা করছি, আমি 10 দিন পড়াশোনা করলাম না, তার মানে কি আমার মধ্যে ধারাবাহিকতা থাকলো না। আমি যদি আজকে 8 ঘন্টা পড়লাম, কাল 2 ঘন্টা পড়লাম, কাল 5 ঘন্টা, পরশু 3 ঘন্টা, এইভাবে যদি পড়ি, আমার মধ্যে কিন্তু পড়াশোনার একটা ধারাবাহিকতা আছে এবং হচ্ছে কি অবিচ্ছিন্নতা রয়েছে, অর্থাৎ বিচ্ছিন্ন করে দিচ্ছি না। যখনই আমি বন্ধ করে দেবো 2 দিন 3 দিন, তখন আমার মধ্যে কী হবে? বিচ্ছিন্নতা দেখা দেবে। ঠিক বৃদ্ধির ক্ষেত্রেও এটা কিন্তু কখনোই হয় না, অর্থাৎ বৃদ্ধি কখনো বিচ্ছিন্নভাবে হয় না, বা এর মধ্যে সবসময় ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা কিন্তু মোটামুটিভাবে বৃদ্ধি জিনিসটা কি আমরা একটু পড়লাম, এবার আমরা বিকাশ জিনিসটা দেখব। তো ঠিক তেমনি বিকাশ হচ্ছে কি? বিকাশ হচ্ছে ধারাবাহিক এবং ক্রম পরিবর্তনশীল এবং অবিচ্ছিন্ন, অর্থাৎ এর মধ্যে কখনো বিচ্ছিন্ন দেখা দেবে না, কিন্তু এটা কী হবে? মৃত্যু পর্যন্ত চলবে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু বিকাশ চলবে। বিকাশ জিনিসটা কি? বিকাশ জিনিসটা হচ্ছে যার মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, তাকেই আমরা বলবো বিকাশ। সাপোজ ধরো একটা শিশু হাঁটতে পারছে, বা দৌড়াতে পারছে, বা ভালোভাবে চলতে পারছে, এটা কিন্তু তার মধ্যে একটা বিকাশের লক্ষণ। একটা জিনিস মনে রাখবে সবসময়, যে বিকাশের ফলে কিন্তু বৃদ্ধি হয় না, বিকাশের ফলে বৃদ্ধি হয় না, কিন্তু বৃদ্ধির ফলে বিকাশ হয়। বোঝা গেল? বৃদ্ধি হচ্ছে কারণ আর বিকাশ হচ্ছে ফল, এটা মাথায় রাখতে হবে। বৃদ্ধি কারণ আর বিকাশ ফল। বৃদ্ধির ফলে বিকাশ হয়, বিকাশের ফলে বৃদ্ধি হয় না, এটা কিন্তু মাথায় সবসময় রাখবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। দেখো বিকাশের ক্ষেত্রে প্রথম বৈশিষ্ট্য কি বলছে। তো একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকেই তার নতুন জীবনে নিজেকে মানিয়ে চলার বা নিজেকে অভিযোজিত করার ক্ষমতা কি বলছি আমরা? বিকাশ। বা সেটা কি আমরা বলছি কি? জ্ঞান অর্জন। বা সেটা কি বলছি আমরা? কি? অভিযোজন। তাহলে একটা শিশু নতুন পরিবেশে নিজেকে মানিয়ে চলার ক্ষমতা কি বিকাশ বলছে। আর এই বিকাশটা হয় কিসের মাধ্যমে? এটা পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে, পরিবেশের সঙ্গে মিলামেশার মাধ্যমে। মিলামেশার ফলেই কিন্তু শরীরে একটা শিশুর মধ্যে কি হয়? বিকাশ দেখা দেয়। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, খুবই গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানী পিয়াজে খুব ইম্পর্টেন্ট একটা মনোবিজ্ঞানী, এখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে এই মনোবিজ্ঞানীকে নিয়ে। তো মনোবিজ্ঞানী পিয়াজে শিশুর যে বিকাশ, তার কিন্তু 4টে উপাদানের কথা বলেছেন। কি কি দেখো? একটাকে বলছে পরিণমন, একটা হচ্ছে কি অভিজ্ঞতা, একটা মানসিক যোগাযোগ বা ভাষার মাধ্যমে শিক্ষণ বা বিদ্যালয়ের শিক্ষা বা পিতামাতার প্রশিক্ষণ, আর এটা হচ্ছে কি ভারসাম্যকরণ। তাহলে কি কি বললাম দেখো, আমি এখানে কি কি উল্লেখ করলাম সেই জিনিসটা দেখো। একটাকে বলছে কি পরিণমন, একটা বলছে পরিণমন, 2 নম্বর হচ্ছে কি অভিজ্ঞতা, 3 নম্বর হচ্ছে কি মানসিক যোগাযোগ, আর 4 নম্বর হচ্ছে কি ভারসাম্যকরণ। এই 4টি উপাদানকে ব্যবহার করেই একটা শিশু কী করে? নিজের মধ্যে বিকাশ ঘটায়, অর্থাৎ নিজের মধ্যে ডেভেলপমেন্ট ঘটায়। এটা বলছে পিয়াজে। 3 নম্বর যেখানে বৈশিষ্ট্য আমি লিখেছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু দেখো
আমি এর আগেই বললাম বারবার যে একটা শিশু জন্মগ্রহণ থেকে মৃত্যু পর্যন্ত তার মধ্যে বিকাশ হয়, অর্থাৎ বিকাশ কখনো বন্ধ হয়ে যায় না, অর্থাৎ বিকাশ কি আমরণশীল, অর্থাৎ মৃত্যু পর্যন্ত মানে চলতে থাকবে, এটা কন্টিনিউয়াস হতে থাকবে। কিন্তু বিভিন্ন পর্যায়ে বিকাশের যে হার সেটা কিন্তু বাড়ে বা কমে, কিন্তু সে কন্টিনিউয়াস চলে, বোঝা গেছে, কোনো সময় বন্ধ হয়ে যায় না। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে বিকাশটা কি আর একটা ভালোভাবে জানি যে যে আমার যে কাজ করার ক্ষমতা বাড়লো সেটা কি আমরা শুধু বিকাশ বলবো না। আমার বিকাশ বলতে বোঝায় আমার ভাষা ব্যবহারের ক্ষমতা, আমি কোনো একটা পরিবেশে গিয়ে আমি কেমনভাবে কথা বলছি, কেমনভাবে উপস্থাপন করছি, সেটাও একটা বিকাশ। বা সামাজিক বিকাশ, সমাজের মানুষের সঙ্গে আমি কীভাবে মিশছি, সমাজের মানুষের সঙ্গে আমি কীভাবে অ্যাপ্রোচ করছি, সমাজকে কীভাবে আমি চোখে দেখছি, প্রতিটা জিনিস আমি সমাজে কীভাবে নিজেকে ইনভলভ করছি, প্রতিটা জিনিস কিন্তু এই বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও বিকাশ কি নৈতিক বিকাশ হয়, মূল্যবোধের বিকাশ হয়, এছাড়াও পক্ষবিক বিকাশ। পক্ষবিক বিকাশ মানে কি, দেখো একটা শিশু যখন বাচ্চা থাকে, একটা মানে একজন ব্যক্তি যখন শিশু থাকে, তখন দেখবে তার হাতে একটা চকলেট দিলে কিন্তু সে কান্না বন্ধ করে দেয়। কিন্তু একটা ছেলে যখন বড় হয়ে যাবে, তার বয়স 20 বছর, তার বাবা যদি তাকে মারে, তার হাতে যদি একটা চকলেট দিই, তাহলে কি সে কান্না বন্ধ করবে? কখনোই করবে না। তার মধ্যে পক্ষবিক বিকাশ, অর্থাৎ তার ইমোশনাল ডেভেলপমেন্ট অনেক বেশি হয়ে গেছে, সে আরও বেশি ইমোশনাল হয়ে গেছে, সেজন্য সে কান্না বন্ধ করে না। তাই এখানে বলছি যে বিকাশ বলতে বোঝাই যে শুধু কর্মদক্ষতাই না, তার সঙ্গে ভাষার ব্যবহার, বাচনিক ক্ষমতা, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, অভিযোজনের ক্ষমতা, সামাজিক ক্ষমতা, সাংস্কৃতিক ক্ষমতা, পক্ষবিক বিকাশ, সমস্ত কিছুর উন্নতিকরণকেই বলছি আমরা বিকাশ। অর্থাৎ বিকাশ হচ্ছে একটা সর্বাঙ্গীন বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে কি বিকাশ। বিকাশ কী করে একজন ব্যক্তির সমগ্র দিকের বিকাশ ঘটায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি বলছে, বিকাশ হচ্ছে কি, বিকাশ সবসময় সামগ্রিক থেকে বিশেষের দিকে আসে, অর্থাৎ কি সামগ্রিক থেকে পার্টিকুলারের দিকে আসে। জিনিসটা কি দেখো, একটা শিশুর বয়স যখন 2 বছর, ঠিক আছে, তার দিকে যদি একটা ফুটবল ছুঁড়ে দাও, কি করবে বলো তো? সে ফুটবলটিকে ধরার জন্য হাত, পা, তার বুক, তার পেট, তার মুখ সব কিছু একসঙ্গে ধরবে ফুটবলটা। এবার চেক করে দেখো, নিজে ভেবে দেখো, একটা বাচ্চাকে যদি ফুটবল দাও, কী করবে? সে সব কিছু অঙ্গ দিয়ে কিন্তু ফুটবলটাকে আটকানোর চেষ্টা করবে, বা একটা বল দিলে সে দু হাতে সে ধরার চেষ্টা করবে। কিন্তু একটা শিশু যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু দেখবে তার দিকে একটা ফুটবল ছুঁড়ে দিলে সে ঠিক অনায়াসে সে পা দিয়ে ফুটবলটাকে আটকে দিচ্ছে, বা সেই এক হাত দিয়ে কিন্তু ফুটবলটাকে আটকে দিচ্ছে। তার মানে কি, তার প্রথমের বিকাশটা কি ছিল? অলরাউন্ড, অর্থাৎ কি মানে সার্বিক, অর্থাৎ কি সমস্ত কিছু ব্যবহার করতো, অর্থাৎ সামগ্রিক বিকাশ। কিন্তু পরবর্তী টাইমে সে ধীরে ধীরে যত বড় হতে থাকলো, তার মধ্যে কিন্তু পার্টিকুলার জিনিস ব্যবহার করার ক্ষমতা চলে আসলো, অর্থাৎ বা হাত বা পা এই সমস্ত কিছু। তাহলে বিকাশ কি সবসময় সামগ্রিক থেকে বিশেষের দিকে যায়, এটা কিন্তু মাথায় রাখবে। আরেকটা দেখো 7 নম্বর পয়েন্টে বলছে বিকাশ কি করে, লিঙ্গের ওপর নির্ভরশীল। লিঙ্গ মানে কি, ছেলে এবং মেয়ের ওপর নির্ভরশীল। সাপোজ ধরো একটা মেয়ের বয়স যদি 12 বছর হয়, একটা ছেলের বয়স যদি 12 বছর হয়, হিসাব করে দেখবে মেয়েটার বুদ্ধি কিন্তু অনেক বেশি হয়ে যায়, তার মধ্যে পরিণামন অনেক চলে আসে, সে বাস্তব জগৎ সম্পর্কে অনেক বেশি বোঝে একটা ছেলের তুলনায়। কারণ মেয়েদের সবসময় কি আগে ডেভেলপ হয়, আর ছেলেরা কিন্তু কমে পরে হয়। সমবয়স হওয়া সত্ত্বেও ছেলেদের মধ্যে পরিণামন বা ডেভেলপ হতে অনেক দেরি লাগে, কিন্তু মেয়েরা কিন্তু অনেক বেশি বাস্তববাদী হয়। তারা মেয়েরা কিন্তু অনেক অতি সহজে কিন্তু সমস্ত কিছু জানতে পারে, অনেক কিছু সহজে বুঝতে পারে। তাই বিকাশ সবসময় ছেলে ও মেয়ের প্রতি কিন্তু আলাদা আলাদাভাবে হয়, এটা কিন্তু মাথায় রাখবে। অর্থাৎ লিঙ্গভেদে পার্থক্য লক্ষ্য করা যায়। চলো এবার আমি তোমাদেরকে কিছু বিকাশের কিছু নীতি সম্পর্কে বলবো। দেখো বিকাশ কি, বিকাশ কিন্তু সবসময় মনে রাখবে পরিবেশ এবং হচ্ছে কি বংশগতির একটা মিশ্রণ। পরিবেশ এবং বংশগতির সংমিশ্রণে কিন্তু বিকাশ দেখা দেয়, ঠিক আছে? পরিবেশ এবং বংশগতি জিনিসটা কি দেখো, এর আগে যেমনভাবে বৃদ্ধিটা যেমনভাবে আমি তোমাকে বললাম, ঠিক তেমনি একই কনসেপ্ট। মানে যদি বাবা যদি অসুস্থ হয়, মা অসুস্থ হয়, ছেলে কিন্তু স্বাভাবিকভাবে অসুস্থ হয়। তাই কিন্তু সবসময় মানে বংশগতির ওপরে কিন্তু বিকাশ নির্ভর করে। এছাড়াও কিন্তু পরিবেশের ওপরেও কিন্তু বিকাশ কিন্তু নির্ভর করে। সাপোজ ধরো একটা বেবি একটা জন্মগ্রহণ করেছে কোনো একটা বস্তি এলাকায়, তার মধ্যে কি শিক্ষা দেখা দেবে? শিক্ষা ঘটবে? তার মধ্যে কি কোনো শারীরিক বা হেলদি কোনো ডেভেলপ হবে? হবে না, কারণ সে অপুষ্টিতে ভুগবে। সেই জন্য তার মধ্যে কী হচ্ছে, বিকাশ দেখা যাচ্ছে না। তাহলে পরিবেশের ওপরেও কিন্তু বিকাশ কি নির্ভর করছে, এটা কিন্তু মনে রাখবে। আর বিকাশ কোনো সময় থেমে থাকে না, বিকাশ আমরণশীল, অর্থাৎ মরণশীল। মানে আমরণশীল মানে কি, বিকাশ মৃত্যু পর্যন্ত চলতে থাকে, ঠিক আছে? আর বিকাশ ধারাবাহিক, নিরবিচ্ছিন্ন, অর্থাৎ কখনো বন্ধ হয়ে যায় না। আর বিকাশ আরেকটা জিনিস মাথায় রাখবে, বিকাশ সবসময় ওপর থেকে নিচের দিকে হয়, ওপর থেকে নিচের দিকে। এটা পরীক্ষা এসেছিল একবার পরীক্ষায়,
বিকাশ কি হয়, বিকাশ মাথা থেকে পায়ের দিকে হয়। আর একটা জিনিস মনে রাখবে যে বিকাশ সবসময় কি হয়, কেন্দ্র থেকে পরিধির দিকে হয়। এগুলো মুখস্থ রাখবে, বিকাশ কি হয়, কেন্দ্র থেকে পরিধির দিকে হয়। তারপর দেখো বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে দেখা যায়। এগুলো তো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, যেগুলো বললাম সেগুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে, আর এগুলো কিছু ইম্পর্টেন্ট নয়। তারপর এখানে দেখো, এবার আমরা কি দেখবো যে বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কিছু পার্থক্য দেখব। এর মধ্যে কি কি পার্থক্য আছে দেখো। বৃদ্ধি বলতে কি বোঝায়, বৃদ্ধি বলতে বোঝায় আকার এবং আয়তন বেড়ে যাওয়া। শুধুমাত্র আকার এবং আয়তন বেড়ে গেলেই আমি তাকে কি বলবো, বৃদ্ধি বলবো। কিন্তু বিকাশের ক্ষেত্রে তা নয়। বিকাশের ক্ষেত্রে কি বলছে যে আকার এবং আয়তনের সঙ্গে সঙ্গে তার সক্রিয়তা এবং কর্মক্ষমতা বাড়তে হবে, যেটা এর আগে আমি তোমাকে বললাম পার্থক্য। তারপর দেখো বলছে বৃদ্ধি হলো কারণ, যেটা আমি এর আগেই তোমাকে বললাম, বৃদ্ধি কারণ, বিকাশ হলো তার ফল। ওকে। তারপর দেখো বৃদ্ধির ধারণা কেবল দৈহিক বা শারীরিকের মধ্যে সীমাবদ্ধ, এটাই তো স্বাভাবিক। তোমার হাত বাড়ছে, পা বাড়ছে, ওজন বাড়ছে, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার শরীরের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বিকাশ তা নয়, বিকাশ কিন্তু শরীরের বাইরেও কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ সামাজিক, এটা কি শরীরের মধ্যে পড়ছে, নৈতিক, এটা কি শরীরের মধ্যে পড়ছে, সাংস্কৃতিক বিকাশ, তুমি ভালো আবৃত্তি করতে পারো, তুমি ভালো গল্প লিখতে পারো বা কবিতা পাঠ করতে পারো, সমস্ত কিছু এগুলো কিন্তু বিকাশ। এগুলো কি শারীরিকের মধ্যে পড়ছে, পড়ছে না, এগুলো সাংস্কৃতিক বিকাশ। তাই নৈতিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ, দৈহিক বিকাশ সবই কিন্তু বিকাশের এক একটা পার্ট। তারপর দেখো বৃদ্ধি স্বতঃস্ফূর্ত তবে তবে অনুশীলনের উপর প্রভাব দেখা যায়। বৃদ্ধি কিন্তু অটোমেটিক্যালি হয়, কিন্তু এর মধ্যে এর উপরে কিন্তু আবার অনুশীলনের প্রভাব দেখা যায়। আমি এর আগেই তোমাকে বললাম, যদি কোনো একটা শিশু যদি দৌড়াদৌড়ি করে তার মধ্যে অনেক মাসেল শক্ত হবে, তার মধ্যে কি হচ্ছে, বৃদ্ধি ঘটছে। এটা আমি তোমাকে এর আগেই বললাম, অর্থাৎ অনুশীলনের ভূমিকা রয়েছে। কিন্তু 4 নম্বরে কি বলছে দেখো, পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে বিকাশ ঘটে, অর্থাৎ ব্যক্তির সক্রিয়তা এবং অনুশীলনের উপরেও গুরুত্বপূর্ণ। অর্থাৎ বৃদ্ধির এবং বিকাশ দুটো সেম, কোরিলেটেড। তাই বৃদ্ধির ক্ষেত্রে যখন পরিবেশের ভূমিকা রয়েছে, ঠিক বিকাশের ক্ষেত্রেও পরিবেশের ভূমিকা থাকবে, এটাই স্বাভাবিক। 5 নম্বর বলছে বৃদ্ধি অনুশীলন বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট, যেমন হাতের পেশির ব্যায়াম করলে হাতের পেশি বৃদ্ধি পাবে, পায়ের পেশির ব্যায়াম করলে। জিনিসটা কি দেখো, আর জিনিসটাকে পড়ে নিতে আমরা বোঝাচ্ছি। বিকাশ সামগ্রিক মানসিক বিকাশের চর্চা করলে তার প্রতিফলন সামাজিক প্রক্ষোভিক বিকাশের ক্ষেত্রে দেখা দেবে। জিনিসটা বোঝার চেষ্টা করো। সাপোজ আমি যদি প্রতিদিন সকালবেলা দৌড়াতে যাই, তাহলে কি হবে, আমার পায়ের মাসেল অনেক বেশি শক্তিশালী হবে। আমি যদি ব্যায়াম করি, আমার হাতের মাসেল শক্তিশালী হবে। কিন্তু আমি যদি শুধু ব্যায়াম করি, অর্থাৎ হাতের যদি ব্যায়াম করি, হাতের ব্যায়াম, তাহলে কি আমার পায়ের মাসেল কি শক্ত হবে, হবে না, কখনই হবে না। কারণ আমি যার ব্যায়াম করব সেটাই কিন্তু আমার শক্তি হবে। কিন্তু বিকাশ তা নয়, বিকাশ মানে তোমার শরীরের সর্বাঙ্গীন ডেভেলপমেন্ট, বুঝে গেছে, সেটাকে আমরা বিকাশ বলবো। তারপর 6 নম্বর বলছে যে দেখো বিকাশ কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। আর এখানে বিকাশ বলছে এটা যে আমৃত্যু, অর্থাৎ কি মৃত্যু পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ যতদিন না তুমি মৃত্যুবরণ করবে ততদিন তোমার মধ্যে বৃদ্ধি দেখবে। বৃদ্ধি পরিমাপযোগ্য, অর্থাৎ বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারবো। যেমন ধরে বললাম আমি, তোমার ওজন কত, তুমি বলে 40 কেজি, এটা বৃদ্ধি, বোঝা গেছে। কিন্তু ছেলেটা অনেক বুদ্ধিমান, এটা আমি কীভাবে পরিমাপ করব। ছেলেটা অনেক বাস্তব সম্পর্কে বুঝে, আমি কীভাবে এটা পরিমাপ করব। ছেলেটি মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে ব্যবহার করে, এটা আমি কীভাবে পরিমাপ করব, মাপতে পারবো দাড়িপাল্লা দিয়ে 1 কেজি বা 2 কেজি, এইভাবে পারবো না। তাই বৃদ্ধি কি, বৃদ্ধি হচ্ছে কি পরিমাপযোগ্য, আর বিকাশ কি, বিকাশ হচ্ছে কি গুণগত। মনে রাখবে, আরেকটা জিনিস মনে রাখো, বৃদ্ধি কি, বৃদ্ধি হচ্ছে কি পরিমাপযোগ্য, আর বিকাশ হচ্ছে কি পরিমাণগত। অর্থাৎ এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, থামো একটু দেখে নিই, সরি এখানে একটু মিস্টেক হয়েছে। তো 7 নম্বরে যে পার্থক্য দেখো, 7 নম্বরে বৃদ্ধিটা কি, বৃদ্ধি হচ্ছে কি পরিমাপযোগ্য, কিন্তু বিকাশ কি, বিকাশ হচ্ছে পর্যবেক্ষণযোগ্য। অর্থাৎ যে তার ডেভেলপ হচ্ছে, সে সমাজের সঙ্গে কীভাবে মিশছে, মানুষের সঙ্গে কীভাবে ব্যবহার করছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি, সে মানুষকে কীভাবে উপস্থাপন করছে। কিন্তু আমার যে ওজন, এটা কি আমি দেখতে পাবো যে তোর 10 কিলো ওজন বেড়ে গেছে, আমি দেখতে পাবো, পাবো না। আমি ওয়েট করবো, তখনই আমি দেখতে পাবো। অর্থাৎ পরিমাপযোগ্য, আর এটা পর্যবেক্ষণযোগ্য। আর বৃদ্ধি কি পরিমাণগত, এর আগে বললাম পরিমাণ দ্বারা মাপ করা যায়, 10 কিলো 15 কিলো এগুলো। আর বিকাশ কি, বিকাশ হচ্ছে কি পর্যবেক্ষণ সাপেক্ষ, আর বিকাশ হচ্ছে কি গুণগত। মাথায় রাখবে, বিকাশ হচ্ছে কি গুণগত, ঠিক আছে, কোয়ালিটিভ। ইংরেজিতে বলছে বৃদ্ধি হচ্ছে কি কোয়ান্টিটিভ, আর বিকাশ হচ্ছে কি কোয়ালিটিভ। ওকে, এটা মাথায় রাখবে। তারপর 9 নম্বর কি বলছে দেখো, শিক্ষা বৃদ্ধির পরিমাপকে প্রভাবিত করলে তা বাতি কিনা সে ব্যাপারে শিক্ষা মনোবিদদের মধ্যে ভেদ আছে। শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তির পূর্ণ বিকাশ।
এটা অতটা ইম্পর্টেন্ট নয়। আমরা প্রত্যেকেই জানি শিক্ষার প্রধান লক্ষ্য কী। শিক্ষার লক্ষ্য হচ্ছে একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ ঘটানো, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। কিন্তু দেখো আমি সাইকোলজির ক্ষেত্রে বেশি কথা বলতে হয়, কারণ যদি আমি লাইন বাই লাইন পড়িয়ে দিয়ে যাই তাহলে বুঝতে পারবে না, আর পরীক্ষায় কিন্তু আনসার করতে পারবে না। কারণ এখানে তোমার কনসেপ্টের ওপরে প্রশ্ন আনসার করতে হয়। কারণ তোমরা কোশ্চেন দেখেছো সাইকোলজির কিন্তু কোনো বই থেকে হুবহু কমন পাওয়া যায় না। তো সাইকোলজি বারবার পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তবেই আনসার করতে হবে। সাইকোলজি অনেক বেশি কঠিন। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে যাবে, সেটা টেলিগ্রাম হোক বা হোয়াটসঅ্যাপ হোক, সেখানে জয়েন হয়ে গেলে পেয়ে যাবে। আর আমাদের খুব শীঘ্রই কিন্তু পেড ভার্সনের ক্লাস স্টার্ট হবে সামনের মাস থেকে। যে টিচমেন্ট অ্যাপ রয়েছে, টিচমেন্টের মাধ্যমে পড়ানো হবে। খুবই অল্প ফিস রাখা হয়েছে, তো তোমরা অবশ্যই জয়েন করবে, তবেই তোমরা সামনের দিকে এগোতে পারবে। থ্যাংক ইউ। ভালো লাগলেও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।